নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর প্রশ্নের সেট অর্থাৎ বনমালী চত্ব হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের এ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের বলেছে মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, এটা হবে অপশন বি ব্যাসল্ট। দুইয়ের বলেছে জয়সালমেরে সোনার কেল্লা তৈরি হয়েছে, এটা হবে অপশন এ বেলে পাথর। 3, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে, এটা হবে অপশন সি শিশিরাঙ্ক। 4, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো, এটা হবে অপশন সি শিলাবৃষ্টি। 5, পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো, এটা হবে অপশন এ নিরক্ষীয়। 6, মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হলো, এটা হবে অপশন এ ধান। 7, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, এটা হবে অপশন বি জলবিদ্যুৎ। 8, আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয়, এটা হবে অপশন সি 1992 সালে। 9, গ্রেট ব্যারিয়ার রিফ এটা হবে অপশন এ প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 10, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত, এটা হবে অপশন বি পাপুয়া নিউগিনিতে। এরপর বি এর বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। দেখো, বি এর এক বলেছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 320 কোটি বছর আগে, এটা হলো অশুদ্ধ। 2, ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়, এটা শুদ্ধ। 3, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ হল সিরক্ষ, এটা অশুদ্ধ। 4, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলতকে বৃষ্টিপাত ঘটে, এটা অশুদ্ধ। 5, ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনার উদাহরণ, এটা শুদ্ধ। এরপর সি এর বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে প্রতি ড্যাশ মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে, উত্তর হবে 33 মিটার। 2, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো ড্যাশ স্কেল, উত্তর হবে মোহ স্কেল। 3, ড্যাশ যন্ত্র দ্বারা বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়, উত্তর হবে বাত পতাকা। 4, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয়, এটা হবে 100%। 5, সাইলেন্ট ভ্যালি আন্দোলন ড্যাশ রাজ্যে সংগঠিত হয়েছিল, এটার উত্তর হবে কেরল। এরপর ডি এর গুলো বলেছে এক কথায় উত্তর দাও। দেখো, 1 বলেছে গুরুমণ্ডলের অপর নাম কি, উত্তর হবে অ্যাসথেনোস্ফিয়ার। 2, ফিলাইট কোন শিলার পরিবর্তিত রূপ, উত্তর হবে স্লেট পাথর। 3, স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে, উত্তর হবে ভোরবেলায়। 4, বৈশাখ মাসের বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি, উত্তর হবে কিউমুলোনিম্বাস। 5, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি, উত্তর হবে ক্যান্টারবেরি সমভূমি। এবার 2 এর গুলো বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 বলেছে জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, এটা হবে অপশন সি মাউন্ট ফুজি। 2, ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, এটা হবে অপশন ডি ব্যারেন। 3, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, এটা হবে অপশন এ স্ট্রম্বলি। 4, মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, এটা হবে
অপশন ই মাউন্ট পোপো। 5 চাঁদোয়া স্তর, এটা হবে অপশন বি নিরক্ষীয় জলবায়ু। এরপর দেখো তিনেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? উত্তর হবে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে অত্যধিক তাপ ও চাপে যে শিলাস্তরটি নরম ও অর্ধতরল অবস্থায় রয়েছে সেই দুর্বল স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। 2 বলেছে অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? উত্তর হবে দুটি পাত পরস্পরের অভিমুখে এগিয়ে এলে হালকা পাতটির নিচে ভারী পাতটি প্রবেশ করে, ফলে ভারী পাতটি গলে যায় বলে অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। 3 বলেছে আইসোসিসমাল লাইন কি? উত্তর হবে ভূমিকম্পের একই তীব্রতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে আইসোসিসমাল লাইন বলে। 4 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এরপর 5 বলেছে ভারতে মার্বেল পাথর নির্মিত দুটি স্থাপত্যের উদাহরণ দাও। উত্তর হবে একটা হবে তাজমহল এবং কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়াল মেমোরিয়াল। এরপর 6 বলেছে সমবর্ষণ রেখা কি? উত্তর হবে একটি নির্দিষ্ট সময়ে যে সকল স্থানগুলির বৃষ্টিপাতের পরিমাণ সমান মানচিত্রে সেই স্থানগুলিকে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এরপর 4 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তার আগে তোমাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে এবং নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখো 4-1 বলেছে পশ্চিমা বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটা হবে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধের 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় বলয়ের মধ্যে প্রবাহিত হয়। দেখো এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে 1 উভয় গোলার্ধে 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। 2 উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। 3 উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম। 4 পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে শীতকালে বৃষ্টিপাত হয়, তবে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক কম। এরপর 4-2 বলেছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকালের কারণে এখানে চিরসবুজ গাছ এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু এবং কাণ্ডগুলি শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত 3 ধরনের উদ্ভিদের সমাবেশ এখানে দেখা যায়। এক হলো সরলবর্গীয় উদ্ভিদ, যার মধ্যে অন্যতম হলো পাইন, ফার, সিডার। 2 হলো চিরসবুজ উদ্ভিদ, যার মধ্যে প্রধান হচ্ছে কক, ওক, রোজউড, ইউক্যালিপটাস। আর 3 হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ, তার মধ্যে হলো ম্যাপেল, লরেল, রোজমেরি এবং ল্যাভেন্ডার। আর জলপাই হলো এই জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ। এবার 4-3 বলেছে আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশে কিরূপ প্রভাব ফেলে। উত্তর হবে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক মাটি ও জল দূষণ ঘটায়।
এই দূষিত জল ও মাটির মধ্যে প্রবেশ করে পুকুর, নদী, জলাশয়ে মেশে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। এছাড়া অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতিতে চাষ করার ফলে জমির উর্বরতা হ্রাস করে, মাটির মধ্যে বাস করা অণুজীবগুলি মাটি দূষণের কারণে ধ্বংস হয়ে যায় এবং জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। এরপর 4 বলেছে নগরায়নের কুফলগুলি লেখো। দেখো উত্তরটি হবে 1, বনভূমি জলাশয় ধ্বংসের ফলে জীববৈচিত্র্য বিনষ্ট হবে। 2, অস্বাস্থ্যকর বস্তি এলাকাগুলো গড়ে উঠবে। 3, অতিরিক্ত যানবাহন চলাচলের জন্য নগরের বায়ু দূষিত হবে। 4, যত্রতত্র বর্জ্য পদার্থ সঞ্চয়ের জন্য জল, মাটি ও বায়ু দূষিত হবে। 5, সামাজিক অপরাধ যেমন চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি বেড়ে যাবে। এরপর 4-5 বলেছে ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো। দেখো উত্তর হবে 1, কোনো স্বল্প পরিসর স্থানে বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ঘুরতে ঘুরতে প্রবেশ করলে ঘূর্ণবাতের সৃষ্টি হয়। অন্যদিকে কোনো জায়গার বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্রের উচ্চচাপের বায়ু ঘুরতে ঘুরতে বাইরের দিকে বেরিয়ে প্রতি ঘূর্ণবাতের সৃষ্টি হয়। 2, ঘূর্ণবাতের ফলে অশান্ত আবহাওয়া ও বৃষ্টিপাতের সৃষ্টি হয়, কিন্তু প্রতি ঘূর্ণবাতের ফলে শান্ত ও পরিষ্কার আবহাওয়ার সৃষ্টি হয়। 3, ঘূর্ণবাতের ক্ষেত্রে বাতাসের গড় বেগ বেশি হয়, প্রায় 160 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু প্রতি ঘূর্ণবাতের ক্ষেত্রে বাতাসের গড় বেগ অনেক কম হয়। 4, ঘূর্ণবাতে প্রধানত নিম্ন ও মধ্য অক্ষাংশের দেশগুলিতে সৃষ্টি হতে দেখা যায়, অন্যদিকে প্রতি ঘূর্ণবাত প্রধানত উচ্চ অক্ষাংশের দেশগুলিতে সৃষ্টি হতে দেখা যায়। 6 বলেছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা কর। দেখো এর উত্তরটা হবে অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায়। এখানকার গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো। পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়, আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ বা প্লায়া ও মরুদ্যান দেখা যায়। এছাড়া লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময়ে এই পাথরটির রং পরিবর্তন হয়, কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে বা কখনো বেগুনি রঙের দেখতে লাগে। এরপর দেখো 5 বলেছে যে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 5-1, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের বর্ণনা দাও। দেখো এর উত্তরটা হবে স্বাভাবিক উদ্ভিদ। এই অরণ্যে সারা বছর গাছে সবুজ পাতা থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই চিরসবুজ অরণ্য বলা হয় এই অরণ্যগুলিকে। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামেও খ্যাত। এই অরণ্যে রাবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রন উড, বাঁশ প্রভৃতি গাছ দেখা যায়। জাইরে অর্থাৎ কঙ্গো নদীর অববাহিকায় নিরক্ষীয় অরণ্যে মেহগনি, রাবার, পাম, কোকো, সিনকোনা গাছের প্রাধান্য দেখা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যে শাল, সেগুন, আবলুস, রাবার গাছ দেখা যায়, আর উপকূলবর্তী অঞ্চলে প্রচুর নারকেল আর তাল গাছ জন্মায়। এছাড়া এই অরণ্যে নানা প্রজাতির গাছপালার পাশাপাশি জন্মায়। ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিলোমিটার অঞ্চলে গড়ে প্রায় 300 প্রজাতির গাছ দেখা যায়। পৃথিবীর আর কোনো অরণ্যে এত প্রজাতির গাছ দেখা যায় না। গাছগুলোর কাঠ খুব শক্ত আর ভারী হয়,
গাছগুলো খুব লম্বা লম্বা গুঁড়ি বিশিষ্ট হয়, গুঁড়িগুলো খুব মোটা হয়, আর পাতাগুলি বেশ চওড়া হয়। গাছগুলো এমন ঠাসাঠাসিভাবে থাকে যে অরণ্যের উপরে একটা চাঁদোয়া সৃষ্টি হয়, যার মধ্য দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না। ফলে স্যাঁতস্যাঁতে অন্ধকার তলদেশে নানা লতা, গুল্ম এবং পরগাছা গজিয়ে দুর্গম হয়ে ওঠে অরণ্যের প্রবেশের পথ। আর এখানকার যে সমস্ত প্রাণী বৈচিত্র্য দেখা যায় সেগুলি হলো, ঘন ও দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি জীবজন্তুদের আধিক্য দেখা যায়। বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিভিন্ন রকমের সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ দেখা যায়। আর অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা ও নদী ও জলাশয়ে প্রচুর কুমির আর জলহস্তী রয়েছে। এরপর দুইয়ের বলেছে ওশিয়ানিয়ার নদ নদীর সম্পর্কে আলোচনা করো। দেখো, এর উত্তরটা হবে ওশিয়ানিয়া মহাদেশের প্রথম হচ্ছে অস্ট্রেলিয়ার অন্তর্গত মারে ডার্লিং নদী। এই নদীটির উৎস হচ্ছে মারের উৎস হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস, আর ডার্লিংয়ের উৎস হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ। আর এদের দুটো নদী মোহনা হচ্ছে এনকাউন্টার উপসাগর। আর এই মারে ডার্লিং নদীটি হলো ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী। এছাড়া অস্ট্রেলিয়াতে হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার, আয়ার প্রভৃতি নদীগুলো দেখা যায়। এই নদীগুলি বেশিরভাগই গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে সৃষ্টি হয়ে পূর্ব পশ্চিমের মালভূমির দিকে প্রবাহিত হয়েছে। আর এই নদীগুলির অধিকাংশই প্রশান্ত মহাসাগর আর আয়ার হ্রদে গিয়ে মিলিত হয়েছে। এগুলি সবই হলো এক ধরনের অন্তর্বাহিনী নদী। এছাড়া আছে নিউজিল্যান্ডে প্রধানত দুটি নদী দেখা যায়, একটা হচ্ছে ওয়াইটাকি আর একটা হচ্ছে ক্লাথা। ওয়াইটাকি নদীটির উৎস হলো বেনমোর হ্রদ আর মোহনা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর এটা হলো নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী। আর ক্লাথা নদীটির উৎস হলো ওয়ানাকা হ্রদ আর মোহনা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর একটা আছে পাপুয়া নিউগিনি, এখানে ফ্লাই বলে একটি নদী আছে, যে নদীটির উৎস হলো ভিক্টর ইমানুয়েল রেঞ্জ আর মোহনা হচ্ছে পাপুয়া উপসাগর। এরপর তিনের প্রশ্নটা বলেছে তুন্দ্রা জলবায়ুর অবস্থান আর বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে দেখো, অবস্থানটা হচ্ছে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্তের নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল অংশে এবং এশিয়ার সাইবেরিয়ায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়। আর দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলেও এই জলবায়ু দেখা যায়। এবার জলবায়ুর বৈশিষ্ট্যগুলি দেখো, স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল আর দীর্ঘমেয়াদী হিমশীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। শীতকালের জলবায়ুর বৈশিষ্ট্যটা হলো বছরের অধিকাংশ সময় অর্থাৎ প্রায় 8 থেকে 9 মাস এখানে শীতকাল। এই সময় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, অবশ্যই হিমাঙ্কের নিচে। সাইবেরিয়ার ভারখানক্স, যেটা উত্তর গোলার্ধের শীতলতম স্থান, জানুয়ারি মাসের গড় তাপমাত্রা -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড। ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চলে তুষারে ঢাকা পড়ে যায়, মাঝে মাঝে তুষারপাত, তুষারঝড় এসব চলতে থাকে। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না। একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য স্ম্লান রামধনুর মতো আলোর ছটা, যেগুলোকে আমরা কুমেরুপ্রভা ও সুমেরুপ্রভা বলি, সেগুলি দেখা যায়। আর গ্রীষ্মকালীন জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে 2 সপ্তাহ ব্যাপী বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। এই সময় গড় তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস, আর আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তীর্যক সূর্যরশ্মির জন্য উষ্ণতা খুব একটা বাড়তে পারে না। আর গ্রীষ্মকালের আকাশ কুয়াশায় ঢাকা থাকে, আর এই সময় গড় 20 থেকে 30 সেমি বৃষ্টিপাত হয়। এরপর দেখো বলেছে চারেরটা পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় লেখো। দেখো, 1 হবে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্রতা।
উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে আর মানুষকে শিক্ষিত আর সচেতন করতে হবে। 2, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি বেশি করে ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি। 3, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতাও বাড়াতে হবে। 4, মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বাতাস, মাটি, অরণ্য পরিষ্কার রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপরেও গুরুত্ব দিতে হবে। আর 5, জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। এরপর 5 বলেছে মারে ডার্লিং অববাহিকার কৃষি এবং পশুপালনের ব্যাখ্যা দাও। দেখো, এর উত্তরটা হবে মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, অ্যাপেল, নাশপাতি, পিচ, কমলা লেবু প্রভৃতি ফলের চাষ হয়। এই অববাহিকার ডাউন্স তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের ভেড়া পালন করা হয়। এই অঞ্চলের উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলসে গবাদি পশুপালনও করা হয়। এদের থেকে প্রচুর মাংস, দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে পঞ্চম এবং পশম উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এরপর 6 দাগেরগুলো বলেছে, দেখো, মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলিকে উপস্থাপন করতে। এর মধ্যে 1 নাম্বার বলেছে অ্যাপালিসিয়ান পর্বত। তাহলে তোমরা দেখো, উত্তর আমেরিকার পূর্ব দিকে যে গাঢ় বাদামি রং দিয়ে রেখার মতো করে দেখানো হয়েছে সেটা হলো অ্যাপালিসিয়ান পর্বত। 2 নাম্বার বলেছে মারে ডার্লিং নদী। এটা দেখো, অস্ট্রেলিয়াতে যে রেখা দিয়ে দেখানো হয়েছে নীল রঙের সেটি হলো মারে ডার্লিং নদী। 3 নাম্বার সেলভা অরণ্য। এটা দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে যে সবুজ রঙের গাঢ় সবুজ রঙের প্যাচটা দেখানো হয়েছে সেটা হলো সেলভা অরণ্য। এরপর 4 নাম্বার বলেছে উত্তর আমেরিকার তৈগা জলবায়ু অঞ্চল। এটা দেখো, উত্তর আমেরিকার পশ্চিম থেকে একদম পূর্ব উপকূল পর্যন্ত যে সবুজ রঙের লম্বা প্যাচটা দেখানো হয়েছে সেটা হলো তৈগা জলবায়ু অঞ্চল। আর একটা দিয়েছে 5 নাম্বারে কুইটো। এটা হচ্ছে দেখো ইকুয়েডরের রাজধানী। তোমরা দেখো দক্ষিণ আমেরিকার একদম উপরে লাল বিন্দু দিয়ে কুইটোকে দেখানো হয়েছে। তাহলে এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।